সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল, বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছে আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় নতুন বিতর্কে বাংলাদেশ। এই বিষয়টি নিয়ে কথা চালিয়ে যাব। তার জন্য স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি আমার সঙ্গে উপস্থিত আছেন। শুরুতেই তাদের সাথে যদি পরিচয় করিয়ে দিই। আছেন গোলাম মাওলা রনি, রাজনীতিবিদ, লেখক ও কলামিস্ট। স্বাগত আপনাকে এই আয়োজনে। আছেন আমাদের অনেকেরই প্রিয় মুখ শাহিদ আলম, প্রবাসী সাংবাদিক। আপনাকে স্বাগত জানাই এই আয়োজনে। আমি একটু শাহিদ আলম ভাই আপনাকে দিয়ে একটু শুরু করি। স্বাগত জানাই আরও একবার আপনাকে। জুলাই আন্দোলনে দেশের বাইরে থেকে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদের মধ্যে আপনি একজন। আমি একটু জানতে চাইবো যে 5 আগস্ট পরবর্তী যে বাংলাদেশ, যে স্বপ্ন আকাঙ্ক্ষা ছিল, কতটুকু এগোতে দেখলেন, বা যতটুকু প্রত্যাশা আপনাদের ছিল সেটা আসলে পূরণ হয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। এটা খুবই এটাকে কি বলে, এক কথায় উত্তর দেওয়ার মতো বিষয় না, কিন্তু আমি যদি এক কথায় উত্তর দিতে চাই সেটি হলো যে আমি যে খুব বেশি হতাশ এমন না, কিছুটা শঙ্কা আছে, এবং যেই শঙ্কাগুলো নিয়েও হয়তো আজকের আলোচনায় আমরা কথা বলবো। কিন্তু আমি বিষয়টাকে এভাবে দেখি যে আমাদের উপরে জেঁকে বসা একটা অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা, ভোটবিহীন একটা শাসন ব্যবস্থা, এবং সর্বোপরি একটা মাফিয়াতন্ত্র যে জেঁকে বসেছিল সেইটা এটা কি উপরে ফেলতে যে একটা সুনামি হয়েছে। আপনাকে বুঝতে হবে 5 আগস্ট একটা সুনামি, রাইট? সুনামির পরপরই সব কিছু ঠিক থাকে না। কারো ঘর ভেঙে যায়, কারো গ্যারেজ ভাঙে, কারো গাড়ি ডুবে যায়, আবার ভাঙার মধ্য থেকেও নতুন কিছু তৈরির সম্ভাবনা তৈরি হয়। তো সেই সব জায়গাগুলোর মধ্যে আমি বলছি যে কিছুটা হতাশা তো আছে। আমরা যেই বাংলাদেশ এখন দেখছি সেই বাংলাদেশ হয়তো আমরা আশা করিনি, কিন্তু এই ভাঙার পরে, সুনামির পরে যে আফটার ইফেক্ট হয়, সেই আফটার ইফেক্টের মধ্যে আমরা যাচ্ছি। 1 বছর 12-14 মাস এমন বেশি সময় না যেটাকে আমরা মূল্যায়ন করে ফেলবো। আপাতত শঙ্কা আছে, সংশয় আছে, বাট আমি আশাবাদী যে না, সামনে ভালো কিছু হবে সংশয়ের মধ্যে থেকেও। আরেকটা বিষয় একটু জানতে চাইবো, এই প্রথম অংশে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যারা প্রবাসে ছিলেন, যারা সেই সময় আন্দোলনে সবসময় অ্যাক্টিভ থেকেছেন, সবাইকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন, আমরা দেখতে পেয়েছি যে পরবর্তী সময়ে 5 আগস্টের পরে অনেকের অবস্থানটা আবার বিতর্কিত হয়ে গেছে। অনেকে বলতে শুরু করলেন যে বিদেশে থেকে দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে, বা উস্কানি দেওয়া হচ্ছে যাতে পরিস্থিতি খারাপ হয়ে যায়। একজন অ্যাক্টিভিস্ট, নিশ্চিতভাবে যখন আমি আসলে বাংলাদেশে আমার জন্ম, তখন তো দায়িত্ববোধেরও একটা জায়গা থাকে। আপনার কাছে কি মনে হয় এই বিষয়গুলো কেন হলো? ওয়েল, এইটার যে বিতর্কিতের কথা বলছেন, যে আমিও যে খুব নন্দিত এমন না, আমারকে নিয়েও নিন্দার অভাব নেই, এবং কিন্তু আমি 5 তারিখের পরে আমি গড়ার পক্ষে সবসময় কথা বলেছি, ভাঙার পক্ষে না। কিন্তু ভাঙার পক্ষে যারা কথা বলেছে তারা একটা সেকশনের কাছে নন্দিত, কিন্তু আমাদের মতো মানুষের কাছে যারা কনস্ট্রাকটিভ চিন্তা করে, গঠনমূলক চিন্তা করে, যারা মনে করে যে সুনামি তো হয়েছে, একবার ভেঙেছে, লেটস রিবিল্ড ইট, আর নতুন করে ভাঙার দরকার নাই, তাদের কাছে তারাও নিন্দিত। এটাকে আমি ন্যাচারাল কোর্স হিসেবে দেখি, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে যারা অ্যাক্টিভিজমে ছিল অনলাইন থেকে, এদের প্রত্যেকেরই পার্সোনাল এজেন্ডা আছে। কেউ হয়তো বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে চায়, সে মনে করে এই প্রচলিত রাষ্ট্র ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা থাকলে আমার সুযোগ নেই, সুতরাং এগুলোকে ভেঙে ফেলতে হবে, এবং যতক্ষণ না পর্যন্ত আমি সেখানে যাচ্ছি, সেখানে চাতুরতা হোক, অন্য কিছু হোক, সব কিছু দিয়ে আমি ওই জায়গাটাতে নিব। কেউ হয়তো বাংলাদেশের এই রাষ্ট্র জন্মটাই মেনে নিতে পারেনি। তারা মনে করে যে 47-এর পরে যেই পাকিস্তান আমরা পেয়েছিলাম, সেই পাকিস্তানই আমাদের আত্মপরিচয়। এখানে 71 হুট করে চলে এসছে, এবং 71 যারা নেতৃত্ব দিছে তারা মূলত পাকিস্তান নামক রাষ্ট্রটাকে ভেঙে ফেলছে। সুতরাং 71-এর সাথে যারা সম্পৃক্ত তাদের সবাই বাংলাদেশ বিরোধী এবং মানুষ বিরোধী, সভ্যতা বিরোধী, এই ধরনের একটা ন্যারেটিভ তারা বিশ্বাস করে। কেউ কেউ তারা এখনও মনে করে যে পাকিস্তান এবং বাংলাদেশের পতাকা একটা থাকা উচিত। এটা ভারত যেহেতু আমাদের সহায়তা করেছে মুক্তিযুদ্ধে, সুতরাং যারা এই যুদ্ধ করেছে, ইনক্লুডিং জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষক হিসেবে আমরা বিশ্বাস করি এবং বলি, তাকে সহ শত্রু গণ্য করতে কার্পণ্য করছেন না এই নতুন ন্যারেটিভ করতে। সেই জায়গায় আমার আদর্শিক দ্বন্দ্বটা আছে। আমি এই দ্বন্দ্বের কারণে আমি আমার একটা অবস্থান আছে, আরেকজন আর একটা অবস্থান আছে, আরেকজন আর একটা অবস্থান আছে। ইটস অল অ্যাবাউট আইডিওলজিক্যাল লড়াই এবং ব্যক্তিগত চাওয়া পাওয়ার লড়াই। সে কারণে কিছুটা বিভাজন আছে,
ওনারা মনে করছেন এই পক্ষ আমরা যেভাবে ভাবছি এভাবেই বাংলাদেশ রাষ্ট্রের ভালো আগাবে। আমি মনে করছি না, আপনার যে উপায় সেটি ডিস্ট্রাকটিভ এবং এটা আমার রুটকে অস্বীকার করা, আমার অর্জনকে অস্বীকার করা। কেননা একটা স্বাধীন ভূখণ্ড, একটা স্বাধীন মানচিত্র পাওয়ার জন্য প্যালেস্টাইনিরা স্টিল নাও লড়ছে। গত 1 বছর 1.5 বছরে তাদের 80,000 মানুষ গুলির মুখে গেছে। আমাদের রাখাইন স্টেটে রোহিঙ্গারা একটা স্বাধীন ভূখণ্ড পাওয়ার জন্য যুগের পর যুগ লড়ছে, হয় নাই। কিন্তু আমরা তো একটা স্বাধীন ভূখণ্ড, স্বাধীন পাসপোর্ট, আমাদের একটা পতাকা আছে, সেটার পেছনে যারা অবদান রেখেছে সেটাকে আমার ডিউ রেসপেক্ট দিয়ে আমি যদি রাজনীতিটা করি তাহলে আমার রুটকে আমি অস্বীকার করলাম না। সো এরকম নানান বিভাজন আছে, নিশ্চয়ই আরো আলোচনা। রনি ভাই, আপনার কাছে একটু আসি। আমার প্রথম শিরোনাম যেটা, আমি সেটা থেকে একটু শুরু করি। নির্বাচন চ্যালেঞ্জিং হবে, হঠাৎ আক্রমণ এলে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন যে ছোটখাটো নয়, বড় শক্তি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা হবে, এরকম আশঙ্কা প্রকাশ করেছেন এবং বলেন যে হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে। আজকে তার সভাপতিত্বে যখন যমুনায় তার সমন্বয় সভা হয় সেখানে তিনি এই কথাটা বলেছেন। মানে কাকে আসলে এই ভয়টা পাচ্ছেন বা কিসের ভয়টা আসলে উনি পাচ্ছেন? আসলে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তো অনেক জ্ঞানী, বয়স্ক, প্রাজ্ঞ এবং প্রফেশনাল, মানে যাকে বলে দক্ষ, অভিজ্ঞতায় তার সমপর্যায়ের মানুষ দুনিয়াতে নেই, বাংলাদেশ তো দূরের কথা। ফলে তাকে মূল্যায়ন করা বা তার কথার অন্তর্নিহিত তাৎপর্য খুঁজে বের করা আমার পক্ষে সম্ভব নয়। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে উনি যে কথাটা বলেছেন সেটা ভেবে চিন্তেই বলেছেন। উনি যাদেরকে বড় মনে করেছেন, তো ওনার কাছে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র, হোয়াইট হাউস, বাকিংহাম প্যালেস বা এলিসি প্রাসাদ এগুলো সব চুনোপুঁঠি। তো সেই তুলনায় যদি এর সাথে বড় কিছু আসে, উনি তো আমেরিকাকে কখনো বড় মনে করবেন না, বিকজ দে আর দেয়ার ফ্রেন্ড, তাদের সাথে তার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ভারত, পাকিস্তান এগুলো তো আমেরিকা যিনি ডিল করে এসছেন, যার গলায় বারাক ওবামার মতো লোক মালা পরিয়ে দিয়েছেন। তো আমাকে যদি বারাক ওবামা মালা পরিয়ে দিতেন, আমি তো চিত হয়ে পড়ে যেতাম আনন্দে, আমি আর বাঁচতামই না, মরেই যেতাম সঙ্গে সঙ্গে। তো উনি তো এই অবস্থা, এবং এটা আপনি হেসে দিলে এত সোজা না। আমি জাপান স্টেট গেস্ট হিসেবে গিয়েছিলাম। তো একটা দেশের প্রধানমন্ত্রী তিনি ওই জাপানের সম্রাটের সঙ্গে দেখা করবেন। তো ওখানে দেখা করার জন্য কয়েকবার মানে তাকে প্র্যাকটিস করতে হয়, এবং এইভাবে নড়া যাবে না, এইভাবে চলা যাবে না, এইভাবে করা যাবে না, এইভাবে 2-3 বার যখন তাকে প্র্যাকটিস করতে বলা হলো, একটা সময় তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। এই প্রাইম মিনিস্টার আমি যখন বললাম যে আমি তোমাদের দেশে আসলাম, একটু জাপানের সম্রাটের সাথে যদি দেখা করতে পারতাম, বলে যে আসলে এটা তোমার লেভেলে হবে না, মানে এটা তুমি প্রধানমন্ত্রী পর্যন্ত যেতে পারো, পার্টি পর্যন্ত যাবে না, ওখানে অনেক ঝামেলা আছে, এই ঘটনা আর কি আমাকে পররাষ্ট্রমন্ত্রী থেকে বলা হলো। তো সেক্ষেত্রে আমরা দূর থেকে অনেক দেখি, হোয়াইট হাউসের ভিতরে যারা গিয়েছেন, প্রেসিডেন্টের সঙ্গে যারা 1-to-1 বসেছেন, তারাই বুঝতে পারবেন ওটার ওজন কেমন। তো উনি তো ওই জায়গাগুলো দেখে আসছেন। তো তার চাইতে যদি বড় জায়গা থেকে বিপদ আসে, এটা তো আমার বলতে খুব শরম লাগে। এই বিপদ তো একমাত্র আসমান থেকে আসতে পারে, আল্লাহর মালিক, আল্লাহর গজব নাজিল হতে পারে। এছাড়া তো ডক্টর মোহাম্মদ ইউনূস এখন তার পিছনে যে বৃহৎ শক্তি সমূহ রয়েছে, ইউরোপীয় ইউনিয়ন রয়েছে, আমেরিকা রয়েছে। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, মানে বৃহৎ শক্তি যদি নির্বাচন বানচালের কথা বলে, সেক্ষেত্রে আসলে এই বৃহৎ শক্তি কারা, যারা নির্বাচন বানচাল করতে চাইবে? না, বৃহৎ শক্তি তো ওই যে আমি ওটাই বললাম যে আপাত দৃষ্টিতে যদি ভারতের কথা বলেন, ভারত ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বৃহৎ শক্তি হতে পারে না। পাকিস্তান তো চাইবেই না, উনি নিজেও চান না। উনি তো চান যে চলে আসুক, একটা শান্তিপূর্ণ সুন্দরভাবে নির্বাচন হোক। আমেরিকা তো ওনার বন্ধু, সবাই ওনার বন্ধু। তা সেই ক্ষেত্রে যদি আরও বৃহৎ শক্তি আসে, সেটা আকাশ থেকে একটা আসমানি বালা মুসিবত আসতে পারে। সেটা ঝড় হতে পারে, বৃষ্টি হতে পারে, বন্যা হতে পারে, বজ্রপাত হতে পারে, এনিথিং। সুনামি হতে পারে, আরো অনেক কিছু হতে পারে। তো ওটা ছাড়া তো আমার এই মুহূর্তে অন্য কোনো কিছু আমি দেখছি না। আসলে অন্য কোন বৃহৎ শক্তি হতে পারে আপনার কাছে এমনিতে কি মনে হয় যে মানে কোন শক্তি নির্বাচন বানচাল করার জন্য বড় কোনো আক্রমণ চালাতে পারে? আমি বৃহৎ শক্তি বাদ দিলাম, আপনার দৃষ্টিতে। আমার দৃষ্টিতে না, আমার দৃষ্টিতে এখানে আমি প্রথমত শাহেদ আলমকে ধন্যবাদ জানাই, বিকজ তিনি আমাদের দেশে যারা সামাজিক মাধ্যমে শেখ হাসিনা বিরোধী একটা জনমত গঠন করেছেন দেশের বাইরে থেকে, তাদের মধ্যে অবশ্যই তিনি অগ্রগামী ইন এ পজিটিভ ওয়ে। দেয়ার আর ম্যানি সোশ্যাল ইনফ্লুয়েন্সার যাদের অনেক দুর্নাম বদনাম আছে, বাট তিনি একটা শালীনতার মধ্যে থেকে এই কাজটি করে গেছেন। তো আজকে টকশোতে পাশাপাশি আমাদের প্রথম দেখা হলো, সো এটা আমার জন্য একটা স্যাটিসফ্যাকশন, এবং তিনি যে কথাগুলো বললেন সেটা অত্যন্ত পজিটিভ। তো আমি যেটা বললাম যে আমাদের এই বাংলাদেশ হলো অসম্ভবের দেশ এবং সব সম্ভবের দেশ,
এখানে এমন সব ঘটনা ঘটে যায় যেটা আমরা কখনো কল্পনা করতে পারি না। শেখ হাসিনার পতন হবে শাহেদ বুকে হাত দিয়ে বলুক তো 4 তারিখে সে কখনো কল্পনা করেনি। কিংবা উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে একটা কোরআন শরীফ ধরে দেখেন, উনি কোরআন শরীফ ছুঁয়ে বলুন যে 7 তারিখ পর্যন্ত উনি বিশ্বাস করতে পেরেছেন কিনা যে না 7 তারিখে শেখ হাসিনার পতনের পরেও 7 তারিখে উনি যখন প্যারিসে ছিলেন প্লেনে ওঠার আগ পর্যন্ত ওনার বিশ্বাস হয়েছে কিনা যে উনি গোয়িং টু বি দ্য প্রাইম মিনিস্টার বাংলাদেশের। এরপরে এখন উনি যে সকল কথাবার্তা বলছেন যে অনেক লোক তাকে বলছে যে আগামী 50 বছর স্যার থেকে যান, তো 50 বছর থাকা মানে 136 বছর বয়স, পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম মহারাজা হবেন তিনি যদি 50 বছর ক্ষমতায় থাকতে পারেন। এই কথা তো উনি ওনার নিজের মুখ দিয়ে বলছেন। তো এই জিনিসগুলো বাংলাদেশে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের আগে কেউ বলেননি, জিয়াউর রহমান সাহেব বলেননি, বঙ্গবন্ধু বলেননি, শেখ হাসিনা বলেননি, খালেদা জিয়া বলেনি, আর ভবিষ্যতে তারেক রহমান সাহেব তো বলেনই না এই সমস্ত কথাবার্তা। তো সেখানে তার যেটা দীর্ঘমেয়াদী প্ল্যান আছে 5 বছর, 10 বছর, 50 বছর, তো আমরা আসলে এখনো পর্যন্ত তাকে রিড করতে পারছি না। এটা হলো আমাদের একটা সবচেয়ে বড় প্রবলেম। এবং প্রবলেমের কারণে কি হচ্ছে দেখুন, ক্ষমতার কেন্দ্রে তিনি ডাকছেন আন্টু বান্টু পান্টু আসো, তারা সবাই দৌড় দিচ্ছে, আমি নাম বললাম না। আবার কখনো বলছে যে 3 জন হলো শ্রেষ্ঠ, আসো তোমরা 3 জেনারেল। তারপর শেষে আবার বলছেন যে না আমার এটা পছন্দ হচ্ছে না, আমার এটা ডিজায়ার হচ্ছে না। এবং গত 14 মাসে তিনি যে মিরাকেলগুলো দেখিয়েছেন বাংলাদেশের ইতিহাসে, এই মিরাকেল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিংবা বঙ্গবন্ধু দেখাতে পারেননি। এই ঐক্যমত্য কমিশনে যে ধৈর্য ধারণ করে আমাদের রাজনৈতিক দলগুলো পরস্পরের সাথে সখ্যতা বজায় রেখে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মান রক্ষার্থে আলী রিয়া সাহেব, বদিউল আলম মজুমদারদের প্রতি আনুগত্য দেখিয়েছেন। বিশ্বাস করেন বাংলাদেশে 1954 থেকে এই পর্যন্ত আমি রাজনীতির ছাত্র হিসেবে এইভাবে দেখিনি, যেখানে হোসেন শহীদ সরওয়ার্দীর মতো মানুষের সাথে মানুষ ধাক্কাধাক্কি করেছে, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতিতে একেবারে যারা বলতে গেল তার জন্য চোখ খুলে দিতে চাইতো জবা ফুলের মতো, সেই মানুষগুলো তার বিদ্রোহী করে তার দল থেকে বের হয়ে গেছে। আসম আব্দুর রফের কথা বলছি, সবাই মানে এই অবস্থাতে। তো এরকম রাজনীতিতে সবাই বিদ্রোহ করে, এবং বিদ্রোহ করাটা হলো রাজনীতির সৌন্দর্য, ভিন্ন মত পোষণ করাটা রাজনীতির সৌন্দর্য। এই প্রথম আমরা 14 মাস ধরে ঐক্যমত্য মানে মিটিং একসাথে খেয়েছি, একসাথে গল্পগুজব করেছি, এবং এখানে সব অসম্ভব ঘটনা ঘটেছে। আপনি চিন্তা করেন, একেবারে তরুণ নাহিদ ইসলাম, একেবারে তরুণ নাহিদ ইসলাম, আমার বড় ছেলের সাথে নাহিদের বয়স হবে অন্তত 4 থেকে 5 বছরের ছোট। এখন সালাউদ্দিন সাহেবের মতো মানুষ নাহিদ ইসলাম সাহেবের সঙ্গে যখন হ্যান্ডশেক করেছেন, তো যথাযথ সম্মান প্রদর্শন করে, মর্যাদা দিয়ে, ধৈর্য সহকারে তাকে সম্মান প্রদর্শন করেছেন। কেন? 8 মাস ধরে কিন্তু সেই চমৎকার পরিবেশটাই আসলে দেখেছি। এটা না, এটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের ম্যাজিক্যাল পাওয়ার। গতকালের ঘটনাটা তো আবার আমাদেরকে একটু ভাবনায় ফেলছে। গতকাল যখন এই যে বাস্তবায়নের যে সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে দেওয়া হলো, সেই সুপারিশ নিয়ে তো এখন নানা ধরনের কথা হচ্ছে। এর সাথে আরো বাজে অবস্থা অতীতে হয়েছে, কিন্তু আপনি দেখবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন আবার সবাইকে ডাকবেন এবং শাহেদ আলমকেও যদি ডাকেন, তো দেখবেন সবাই তার সামনে যাবেন, উনি সবার সাথে হাসি মুখে কথা বলবেন, এবং সবাই সব বেদনা ভুলে ওখান থেকে ফিরে আসবেন। আপনি বিএনপির মানে মতো একটা বৃহৎ দল, যেখানে সে একটা ডাইরেক্ট অ্যাকশনে চলে গেল, দুটো অ্যাকশন। ফার্স্ট অ্যাকশন হলো যে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নেননি, এই সময়টি তারা বললো যে না 3 মাসের মধ্যে নির্বাচন চাই। আবার ক্ষমতা নেওয়ার পরে বললেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। এবং এই যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, আমি মনে করি বিএনপির এটা ছিল একটা পারফেক্ট ডিসিশন, স্ট্রং ডিসিশন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের ডিপ্লোম্যাসি বলেন, ম্যাগনেটিক পাওয়ার বলেন, হোয়াট এভার মেবি, এই নির্বাচনটা ফেব্রুয়ারি মাসে চলে আসছে। এবং এখান থেকে এই যে একটা অনিশ্চয়তা শুরু হয়েছে, যার কারণে আমরা এখন সবাই খুব টেনশনে আছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে তার যে হাসি খুশি ভাবসাব দেখে আমাদের যে দুঃখ, আমাদের যে কষ্ট, বেদনা, উনাকে দেখলে আমার মনে হয় না। আমি একটু শাহেদের কাছ থেকে একটু শুনি। শাহেদ ভাই, আপনি বলতে চাচ্ছিলেন? আমি বলতে চাচ্ছিলাম নতুন প্রশ্ন করার আগ দিয়ে আপনি যে বললেন যে বড় আঘাত আসতে পারে বলে ডক্টর মোহাম্মদ ইউনূস আশঙ্কা করেছেন, এবং উনি বললেন এটা ওনার জানাশোনার বাইরে না, আমরা দেখছি না কোনো আঘাত, যদি না আসমান থেকে আসে। নির্বাচন বানচালের জন্য বড় আক্রমণ। আমি একটু মনে হয় যে উনি অন্ধকারে ঢিল ছুটছেন বিষয়টা। কিরকম? কারণ হলো এই রাষ্ট্রের নিয়ন্ত্রণ ওনার হাতে নেই, এই সরকার যারা পরিচালনা করে তাদের হাতে নাই। নোবডি ইজ অ্যাওয়ার হোয়াটস গোয়িং টু বি নেক্সট। আমি একজন
উচ্চপদস্থ সরকার পরিচালনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তির সাথে কথা বলেছে। তিনি বলেছেন লাস্ট 3 মাস ধরে আমরা কোনো ইন্টেলিজেন্স রিপোর্ট পাই না। একটা সরকার পরিচালিত হচ্ছে, লাস্ট 3 মান্থস কোনো ইন্টেলিজেন্স রিপোর্ট তার কাছে নাই, অথচ সে খুব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি। আমি নাম বলছি না, আমি তো আসছি অফলাইনে অনেক মানুষের সাথে কথা বলছি। তো সে রীতিমতো হতাশা প্রকাশ করে মানে কাদার উপক্রম যে এই রাষ্ট্র কিভাবে চলছে। তা আমি বললাম হয়তো ইন্টেলিজেন্স রিপোর্ট পাচ্ছেন না, তার অর্থ হচ্ছে যে কোথাও কোনো সমস্যা নেই। বলছে ইয়েস, সমস্যা তো আমরা তো হতে দেখেছি সংসদ ভবনে যখন আসলে কিছুদিন আগের ঘটনা যেটা আমরা দেখলাম, আমি তো সেটাই বলছি, বিষয়গুলো তার কথাই হচ্ছে এটা যে ইদার দেশে কোনো সমস্যা নেই, অর যারা দায়িত্বে আছে তারা আমাদেরকে ট্র্যাপের মধ্যে ফেলে দিয়েছে। সো দ্য লিটারালি দ্য গভর্নমেন্ট ইজ নট ফাংশনিং। আপনি রাস্তায় রিক্সাওয়ালার কাছে যান, উবার ড্রাইভারের কাছে যান, সবজি বিক্রেতার কাছে যান, না স্যার এইভাবে দেশ চলে না, দেশ চলছে না। সো আমার মনে হয় যে কিন্তু এই যে আজকের যে ট্রাপ, এই ট্রাপটা ডক্টর ইউনূস বিং আ ভেরি লার্নেড অ্যান্ড দ্য টপ ফিগার অফ বাংলাদেশ, উনি হয় রাজনীতি বুঝেন না, হয় না, আমি বলবো উনি রাজনীতি বুঝেন না। হয়তো এটা বললে খুব অত্যুক্তি হয়ে যায় কিনা আমি জানি না, কিন্তু এটাই বলা উচিত যে একটা রাষ্ট্র সমাজ ব্যবস্থা কিভাবে চলে। উনি কাজ করছেন অ্যাডহক বেসিসে, আমার এখন এটা লাগবে, এখন এটা লাগবে, এখন এটা লাগবে। দায়িত্ব নেওয়ার পরেও যে আপনার রাষ্ট্র তো শুধু 1 বছরের না, আপনাকে 5 বছরের প্ল্যান করতে হবে, 10 বছরের প্ল্যান করতে হবে। আমি যদি দায়িত্বে নাও থাকি, আমি এমন একটা রূপকল্প স্বপ্ন দেখাবো যেটা এই রাষ্ট্র এই পথে চলবে। সেই পথে কি আমরা উঠতে পারিনি? আপনি কি মনে করছেন? খুবই আশ্চর্যজনকভাবে, দুর্ভাগ্যজনকভাবে আজকের যে রাষ্ট্রীয় প্রশাসন চলছে, এইখানে আমি বলবো যে ডক্টর ইউনূসের মতো একজন মধ্যচিন্তার সেকুলার মানুষের হাত ধরে বাংলাদেশ খুব দ্রুত গতিতে একটা কট্টর ডানপন্থী রাষ্ট্র ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছে, এবং এর পুরোটা দায়ভার আমি বলবো যে এটি ডক্টর ইউনূসের লিডারশিপের। কারণ তিনি রাষ্ট্র বুঝেন না, তিনি ব্যবসা বুঝেন ভালো, তিনি ব্যক্তিগত অর্জন বুঝেন ভালো, তিনি রাষ্ট্র বুঝেন না। তো সেই কারণে উনি যেই বলছেন যে ব্যাপক হামলা হইতে পারে, হামলা তো হইতেই পারে। উনি হয়তো আওয়ামী লীগকে মিন করছেন, তা আওয়ামী লীগ তো আছে, আমরা অস্বীকার করি, সংঘবদ্ধ একটা শক্তি, কিন্তু তারা তো গত 11-12 মাসে 14 মাসে হালে পানি পাওয়ার মতো জনসমর্থন তাদের নেই। এই নির্বাচন যদি হয় সামনে, আওয়ামী লীগের কারোর ক্ষমতা নেই এই নির্বাচন আটকানোর। কিন্তু উনি এই মেকি ভয়গুলো দেখাচ্ছেন, কেননা এই ভয়ের পরিবেশটা উনি নিজে তৈরি করেছেন। তিনি কি নিজেই ভয় পাচ্ছেন বলে কি এসব না, তিনি নিজে তৈরি করেছেন এটা। এই যে ইন্টেলিজেন্স 3 মাস ধরে রিপোর্ট দিচ্ছেন না, কেন দিচ্ছেন না? কারণ ইন্টেলিজেন্সের সাথে সরকারের যে নিবিড় সম্পর্ক থাকার কথা সেটা নেই। এখন উনি জানেন না ইন্টেলিজেন্স তাকে কোথায় নিয়ে যাবে। তো আপনি কি ইন্টেলিজেন্স ভেঙে ফেলবেন রাষ্ট্রের? একটা রাষ্ট্রের ইন্টেলিজেন্স ভেঙে ফেললে আপনি পরবর্তীতে কিভাবে চলবেন? যেহেতু ওনার নিয়ন্ত্রণ নাই, কোনো সুসম্পর্ক নাই কোনো, আমার মনে হয় উনি মানে ঢিল ছুটছেন। আমি জানি না এটা দ্বিমত করার কেন, এবং এটার মধ্য দিয়ে আমাদেরকে একটা এটাকে কি বলে ভয়ের সংস্কৃতির মধ্যে রাখার চেষ্টা করছেন এবং বোঝানোর চেষ্টা করছেন যে দেখো তোমরা যদি এটা না করো, ওটা করো, আমি যদি না বলি তা বলি, তাহলে বিপদ পড়বে আর কি। রাজনৈতিক দলগুলোকেও বিশেষত যারা দীর্ঘ আন্দোলন সংগ্রামে জড়িত ছিল তাদেরকে ট্রাপে ফেলে কিছু একটা করার চেষ্টা করা হচ্ছে। এইসব ভয়টাই এটারই অংশ বলে আমি মনে করি। বাংলাদেশের মানুষ এত সহজ না যে না। আওয়ামী লীগের প্রসঙ্গ যেহেতু এলো, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রয়টার্সের ইমেলে পাঠানো প্রশ্নের উত্তরে কিছু বিষয় এসেছে, সেটি নিয়ে তিনি বলেছেন যে আওয়ামী লীগকে আগামী বছরের নির্বাচনে যদি অংশ নিতে না দেওয়া হয় তাহলে যে দলটির লাখ লাখ সমর্থক আছে এই নির্বাচনটা বয়কট করবে। তিনি বলেছেন, শেখ হাসিনা বলেছেন তার দলকে বাদ দিয়ে হওয়া নির্বাচনের মাধ্যমে যেই সরকারি হোক তাদের সময়ে তিনি দেশে ফিরবেন না এবং তিনি ভারতে অবস্থান করবেন। আপনার কাছে কি মনে হয় যে লাখ লাখ হোক বা কোটি কোটি হোক বা শত হোক হাজার হোক যে ভোটাররা আছেন তারা আসলে আওয়ামী লীগ না থাকলে তারা নির্বাচন বয়কট করবে? আই ডোন্ট থিংক সো। আপনাকে মানে আমি গ্রাউন্ড রিয়েলিটি, আমি গ্রামগঞ্জে ঘুরে এসেছি, তো আই টকড উইথ ফ্রিডম ফাইটার্স, আই টকড উইথ হিন্দু কমিউনিটিস, এবং রুট লেভেলে আমার বাড়ি সাতক্ষীরাতে জামায়াতের একটা প্রভাব আছে, কিন্তু ওখানে আওয়ামী লীগ বিএনপির প্রভাব কম না। বারবার আমরা শুনি যে এটা জামায়াতের এলাকা, কিন্তু জামাত যতবার নির্বাচনে জিতেছে ওটা বিএনপির ভোট নিয়েই জিতেছে। তো এবার তো জামাতের এগুলো আলাদা, এর সাথে যোগ হয়েছে আওয়ামী লীগের ভোট এবং নতুন প্রজন্মের ভোট। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এত সহজ না, এবং আমি যাদের সাথেই কথা বলেছি দুঃখিত কেউই বলে নাই যে নির্বাচন বয়কট করার কথা কেউ বলছে না। আওয়ামী লীগের সমর্থকরাও বলছে না, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে তারা
মুক্তি চায় এবং তারা একটা নির্বাচন ব্যবস্থার মধ্যে দিয়ে যেতে চায়, একটা সিস্টেমেটিক গভর্নমেন্টের মধ্যে আসতে চায়। জি, আমাদের সঙ্গে দুজন দর্শক আছেন। একজন দর্শককে একটু স্বাগত জানাতে চাই। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আমি রংপুর থেকে ফয়সাল বলছি। বলবেন, আপনার প্রশ্নটি করবেন। আমার কাছে রনি ভাইয়ের কাছে মিষ্টি কথা তো শুনতে খুব ভালো লাগে। হ্যাঁ, আমার প্রশ্ন হলো ওই যে জাতীয় সনদ, সব বিষয়ে যে কটা বিষয়, সব বিষয়ে তো এক দলেরা একমত হতে পারেনি। তো এখন আমরা কোন কোন বিষয়ে যে একমত হবো বা কোন কোন বিষয় ইয়েস দেব না দেব, তো এরকম ফর্ম থাকবে না, শুধু খালি ইয়েস আর নো। জি, তাহলে আমরা কোনটা বুঝবো? আমরা তো কিছুই জানি না, কিছু বুঝি না, দেখছি জাতীয় সনদ সম্পর্কে দেখিও নেই। জি, আপনার প্রশ্নটি পেয়েছে, অসংখ্য ধন্যবাদ। থাকুন আমাদের সঙ্গে, বিরতির পর আপনার প্রশ্ন উত্তরটা নিব। এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, তার প্রশ্নটিও নিতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। দর্শক নিশ্চয়ই আছেন আমাদের সঙ্গে। হ্যালো। হ্যালো ম্যাডাম। জি, আপনাকে শুনতে পাচ্ছি। আপনার নামটি বলবেন আর কোথা থেকে বলছেন, প্রশ্ন করবেন। আমি মকবুল হোসেন মিনু, রাজশাহী থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, নির্বাচনের কথা অবশ্যই আলোচিত হবে টিভিতে বা চ্যানেলে, কিন্তু তার সঙ্গে সঙ্গে দেশের অর্থনীতি, দেশের সমাজনীতি, দেশের স্বাস্থ্যনীতি এবং দেশের যে করুণ অবস্থা, এখান থেকে কি করে উঠে আসা যায় সেই বিষয়গুলো আলোচনায় আসা উচিত। এই প্রশ্নটাই রাখলাম গোলাম মাওলা রনির কাছে এবং প্রবাসী সাংবাদিক। এখন আরো দুজন দর্শক আছেন, তাদের প্রশ্ন নিয়ে এই পর্ব শুরু করতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আমি রবি বলছিলাম চট্টগ্রাম থেকে। বলবেন। আচ্ছা, আমি মিস্টার শাহেদ আলমের কাছে কোশ্চেন, সেটা হলো যে 5 আগস্টের আগ পর্যন্ত মানে ওনার একটা রেভলিউশনে ওনার একটা কন্ট্রিবিউশন ছিল, বাট আফটার 5 আগস্ট ওনার বিভিন্ন ধরনের ডিসকাশন, টকিং জনমনে একটা বিতর্ক তৈরি করছে, নতুন বিতর্ক বাংলাদেশের মাধ্যমে। তো আমার কোশ্চেনটা হচ্ছে যে আজকে যে ডক্টর ইউনূস সরকার, সেখানে আমরা যারা সাংবাদিকতায় পেশা নিয়োজিত আছি, ওরা কি আসলে দেশ গড়া বা সমাজ গড়ার প্রত্যয় নিয়ে কোনো ধরনের কন্ট্রিবিউশন রাখবেন কিনা, বা ভবিষ্যতে আমরা সেটা দেখতে পাবো কিনা? সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে গোলাম মাওলা রনির কাছে, সেটা হচ্ছে যে পুরো বিশ্বে ওয়েলফেয়ার পলিটিক্স নামে একটা কনসেপ্ট তৈরি হয়েছে। সেই ওয়েলফেয়ার পলিটিক্স এর মধ্যে বিভিন্ন ধরনের কল্যাণমূলক রাষ্ট্র কিভাবে তৈরি করা যায়, সোসাইটি কিভাবে আমরা ভ্যালু অ্যাড করতে পারি, সেই ধরনের কনসেপ্ট গুলো নিয়ে আসতেছে। তো আমরা যদি পরস্পরকে ব্লেম গেম না করে একটা ওয়েলফেয়ার পলিটিক্স দিকে যদি আমরা যাই, আশা করি একটা দেশ হিসেবে আমরা বাংলাদেশ একটা কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে একটা সোসাইটি তৈরি করতে পারবো বলে আমার বিশ্বাস। সেই জায়গা থেকে গোলাম মাওলা রনি সাহেব যদি আমাদেরকে জিনিসটা ব্যাখ্যা করতেন। জি, অসংখ্য ধন্যবাদ। থাকুন আমাদের সঙ্গে, আরো একজন দর্শক আছেন, তার প্রশ্নটি নিতে চাই। হ্যালো। জি, আপনাকে শুনতে পাচ্ছি, স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আমি কক্সবাজার চকরিয়া 1 আসন থেকে বলছিলাম। বলবেন, আপনার প্রশ্নটি করবেন। আমার প্রশ্ন হচ্ছে, আপনার এই গোলাম মাওলা রনি আর আপনারা 3 জন বাংলাদেশের যেতগুলো সাংবাদিক আছে আর অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা আছে, ওরা কি হাসিনার হাসিনা আর কোন হাসিনা বলতে পারবে না? ওরাটা আমরা নিরপেক্ষ মনে করি, ওরা তো কোনো দলীয় ব্যানার নেই। আমার প্রশ্ন হচ্ছে যে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থাকুন আমাদের সঙ্গে, আপনাদের প্রশ্নের উত্তরগুলো নিব। আমি রনি ভাই, আপনার কাছ থেকে একটু শুরুতে আসে গণভোটের বিষয়টার প্রশ্নটা আমার কাছেও ছিল, যে গণভোটের ব্যালট বাক্সে যে প্রশ্নটা থাকবে সেটা ছিল, মানে সেটা হবে এরকম যে আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 এবং ইহার তফসিল 1-এ সন্নিবেশিত সংবিধান সংস্কার প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন? একজন ভোটার যখন ভোট দিতে যাবে, তখন আসলে কিসের উপর ভিত্তি করে সে হ্যাঁ না ভোটটা এখানে দেবে? সে কি জানতে পারছে যে সে কোনটাকে হ্যাঁ হিসেবে নিচ্ছে, কোনটাকে না হিসেবে নিচ্ছে? শুনুন, আসলে ছোট মুখে বড় কথা হয়ে যায়। এই গণভোটের বিষয়টি শুনলে গোস্বা এসে যায়, মেজাজ গরম হয়ে যায়। কেন বলছি। দ্বিতীয়ত, এই গণভোটের কথা যখন জামাতের মুখ থেকে শুনি, তখন আরও বেশি মন খারাপ হয়ে যায়। মূল ব্যাপারটা হলো কি, যে বয়স হলো, এখন জামাতের যারাই রাজনীতিতে এখন শীর্ষ পর্যায়ে আছেন, জামাতের আমির হয়তো অল্প কয়েক বছরের বড় হবেন, বাকি সবাই আমাদের বন্ধুবান্ধবের লেভেলে আছেন। আমরা তৃণমূল পর্যায়ে বিএনপি, আওয়ামী লীগ বিভিন্ন সময়টাতে তাদের নির্বাচন দেখে আসছি।
এখন যে পরিবেশ পরিস্থিতিতে তৈরি হয়েছে, এই জুলাই বিপ্লব, জুলাই গণ অভ্যুত্থান যেটাই বলেন না কেন, এটা আমাদের একটা যুগান্তরকারী বাঙালির ইচ্ছা অভিলাষ পূর্ণ হয়েছে আন্দোলনের মাধ্যমে, এটা সত্য। কিন্তু এই বিষয়টা নিয়ে গণভোটের প্রয়োজনীয়তা রয়েছে এটা আমি মনে করি না। এটা যারাই বলছে তারা এই বর্তমান যে চলমান রাজনীতি, নির্বাচন, গণতন্ত্র প্রতিষ্ঠা কিংবা এই যে একটা কল্যাণকামী একটা রাষ্ট্র, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে আমরা যে একটা সুদূর প্রসারী পজিটিভ চিন্তা ভাবনা করেছিলাম। এখানে শাহেদ আছেন, আমি মনে করি শাহেদ যদি বুকে হাত দিয়েও বলে তবুও সে বলবে যে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে অনেক সুন্দর স্বপ্ন দেখেছিলাম। এবং আমরা এই বাংলাদেশে শেখ হাসিনার জমানাতে 2009 থেকে আজ অবধি মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর যে শেখ হাসিনা যা কিছু করেছে 100% জনমত, এমনকি আওয়ামী লীগের খুব কট্টর যারা শেখ হাসিনাকে মানে তেল দিতে চাইতেন তারা প্রকাশ্যে বলতেন, কিন্তু অপ্রকাশ্যে তারা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি সফটেন ছিলেন। তো সেই যে একজন মানুষের প্রতি যে আমাদের সমর্থন, প্রেম, ভালোবাসা, এই যা কিছু তাকে নিয়ে আমরা চিন্তা করেছি সব কিছু পণ্ড হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, পচে গলে দুর্গন্ধ হয়ে বের হবে যদি এই গণভোটের মতো ঘটনায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে জড়ানো হয়, উনি সম্মতি দেন অথবা উনি এই ঘটনার সাথে কোনো কারণে সম্পৃক্ত হয়ে পড়েন। ফলে এটা আমি মনে করি আমাদের একটা জাতীয় দায়িত্ব এটাকে অপোজ করা। এমনকি বিএনপিও যদি, তারেক রহমান সাহেবও যদি সম্মতি দেন, আমি বলবো উনি ভুল করেছেন এবং উনি ভুল করবেন। গণভোটের এই বিষয়টা আলোচনাই করা উচিত না, নাম্বার 1। নাম্বার 2 হলো যে এখানে জুলাই সনদে যা কিছু রচিত হয়েছে, যা কিছু লেখা হয়েছে, যেভাবে স্বাক্ষর করা হয়েছে, পুরো জিনিসটার মধ্যে একটা হজবরল গোজামিল হয়েছে। আমাদের রাজনীতির ইতিহাসে অলমোস্ট যা কিছু আমরা মনে রেখেছি সব কিছু কিন্তু ট্রান্সপারেন্ট। আর আমাদের রাজনীতির ইতিহাসে হজবরল কেন মনে হলো? কারণ এখানে সব দলগুলোই তো আসলে ছিল উপস্থিত, থেকে তাদের প্রত্যেকের অবস্থান জানিয়েছেন, নোট অফ ডিসেন্ট দিয়েছেন, তাদের ইচ্ছা অনিচ্ছার কথা প্রকাশ করেছেন, এটা তো এমন হবার কথা না। ফার্স্ট থিং হলো যে এখানে তো আসলে যদি সত্যি কথা বলি, শেখ হাসিনার পতনটা আমাদের এক্সপেক্টের মধ্যে ছিল না, স্বপ্নের মধ্যে ছিল। আমরা যেমন এখন দেখেন শেখ হাসিনা জীবিত আছে, আমরা মনে করছি তার জীবিত থাকাটা আমাদের জন্য একটা ন্যাশনাল থ্রেট। আর এই থ্রেট থেকে বাঁচার জন্য আমরা প্রতিদিন ফটোকার্ড ব্যবহার করছি, আজকে হসপিটালে, কালকে ক্যান্সার হয়েছে, পরশুদিন মারা গেছে। তো উনি দিল্লিতে আছেন, এটা কি তার জীবিত থাকাটাকে আমরা একটা ন্যাশনাল থ্রেট মনে করছি। এবং যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস আকার ইঙ্গিতে যেটা বোঝাতে চাচ্ছেন যে অনেক বড় একটা আক্রমণ আসতে পারে, হঠাৎ কি শেখ হাসিনা টুস করে ঢুকে যেতে পারে, তখন আমার কি হবে গো, আমি কোথায় যাব গো, এরকম একটা পরিস্থিতি হতে পারে। তো এরকম একটা অবস্থায় শেখ হাসিনার পতনের পরে আমরা সবাই আসলে ভ্যাবাচাকা খেয়ে গেছি। তো সেখানে সরকার গঠন যা কিছু হয়েছে সবে আবেগের বশবর্তী হয়ে এবং কোনো রকম পূর্ব পরিকল্পনা ছাড়া। এরকম একটা ঘটনার পরে যা হয় সেটা হলো একে অপরের প্রতি দায়িত্ব এবং কর্তব্য পালন করা। বিএনপি বড় দল হিসেবে সে যেহেতু রাষ্ট্র পরিচালনা করেছে, ফলে সে জানে যে এখানে আমাকে ধৈর্য ধারণ করতে হবে, নেগোশিয়েবল পাওয়ার, হ্যাঁ এখানে সেই আমাকে নেগোসিয়েশন করতে হবে এবং আমাকে সহযোগিতা করতে হবে, এবং তারা সরকারের প্রতি সেই জিনিসটা করেছে। কিন্তু সরকারের যারা কর্তা ব্যক্তি, একটা গ্রুপ যখন তাকে সহযোগিতা করতে আসে, আনুগত্য দেখাতে আসে, এটা যে দুর্বলতা নয়, এটা অনুধাবন করার মতো শক্তি এখনও তাদের হয়নি। ফলে এই যে রাজনৈতিক দলগুলো যেভাবে আনকন্ডিশনালি তাদের ডাকে গেছে, যমুনাতে গেছে এবং পদে পদে অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, প্রতারিত হয়েছে, এটার যে প্রতিফল সেটা এখনও তারা বুঝতে পারেনি। ফলে কি হলো, যেভাবে বলা হয়েছে স্বাক্ষর করে গুড ফেইথে, গুড ট্রাস্টে তারা স্বাক্ষর করেছে, কিন্তু ওইটাকে আবার অ্যামেন্ডমেন্ট করে যে জিনিসগুলো তারা সংযুক্ত করেছে, সালাউদ্দিন সাহেব ভদ্রলোক মানুষ, ওইভাবে বলেছেন। ওখানে যদি কোনো অভদ্র থাকতেন তাহলে বুঝতেন যে ভাষা কি। ওইটার আপনি ওই সেম জায়গাতে আপনি মাইকটা শেখ হাসিনার কাছে দিয়ে দেন, ওবায়দুলের কাছে দিয়ে দেন, আপনি গিয়ে দেখবেন যে ওনাকে এমনভাবে গালাগালি করবে, ওনার যমুনাতে থাকা ওনার জন্য খুব কষ্টকর হয়ে যাবে। আমি শাহেদ আলম ভাই আপনার কাছে একটু আসি, অনেকগুলো প্রশ্ন আছে। আমাদের রবিন চট্টগ্রাম থেকে তিনি প্রশ্ন করেছেন যে 5 আগস্টের আগে পরে আপনার যে অবস্থান, পরের অবস্থানে যে বিতর্কগুলো সৃষ্টি হয়েছে সেটি আসলে কেন হলো সেটি জানতে চেয়েছেন। এবং দ্বিতীয় প্রশ্নটি আমি ঠিকমতো আসলে বুঝিনি, তারপরে যতটুকু বুঝতে পারলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস আরো যারা আছেন তাদেরকে আমরা নির্বাচনের পরের যে বাংলাদেশ, সেখানে আমরা কিভাবে মানে কল্যাণমূলক রাষ্ট্রের কথা প্রশ্নটা ছিল, ওয়েলফেয়ার পলিটিক্সের কথা আমি ভাইয়ের কাছ থেকে শুনবো। না ঠিক আছে, আমিও বলি, আমার মনে হয় যে কেন বিতর্ক হলো, আমি পার্সোনাল জায়গা থেকে ক্লারিফিকেশনের জন্য সময় নষ্ট করব না। আমি প্রথম অংশে আমি বলে ফেলেছি যে এক একজনের এক এক রকম এজেন্ডা আছে, বাংলাদেশ রাষ্ট্রটাকে এক একজন এক একভাবে দেখতে চায়।
তো বিতর্কের যে জায়গাটা হলো, আমি যেই বাংলাদেশের স্বপ্ন দেখছি সারাক্ষণ, সেটি হলো যে অন্তর্ভুক্তিমূলক সহাবস্থান, মারামারি কাটাকাটি না, ধর্মনিরপেক্ষ একটা রাষ্ট্র ব্যবস্থা, হ্যাঁ, লিবারেল ডেমোক্রেসি। সেখানে অন্যরা দেখতে চাচ্ছে যে সবকিছু ভেঙে ফেলা, রাষ্ট্রের অস্তিত্ব। হ্যাঁ হ্যাঁ, তো সেই যারা যেই এজেন্ডা নিয়ে কাজ করছে তাদের সাথে এই বিতর্কটা, দ্বন্দ্বটা এসেছে 5 আগস্টের পরে, যখন শেখ হাসিনা নাই হয়ে গিয়েছে, তখন এই রাষ্ট্রের দখলকে কত তাড়াতাড়ি নিতে পারে। এবং সেই দখল প্রচেষ্টা যে এখনো থেমে আছে আমি বলবো না, স্টিল গোয়িং। আমি যখন কথা বলছি তখন চীনে আমরা দেখছিলাম যে একটা সম্মেলন হচ্ছে, কয়েকজন যোগ, আমি নাম বলতে চাই না, এবং আমি এখনো বলি যে উনি বলছিলেন অফ দ্য রেকর্ড যে গোলাগুলির ঘটনা ক্যান্টনমেন্টে, এটা ওনার কানে পৌঁছেছে। তো আমরা এই প্রত্যেকটা রাত্র পার করছি পুলসিরাতের মধ্য দিয়ে, ইটস বিকজ এই রাষ্ট্র দখলে নেওয়ার জন্য নানান দিক থেকে চেষ্টা হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত আমরা পার্লামেন্টারি সিস্টেমে প্রবেশ করছি। ওয়ান্স পার্লামেন্টারি সিস্টেম ইজ ফর্ম, সেখানে এখন ওকে, তুমি রাষ্ট্রের নিয়ন্ত্রণ নিতে চাও, রাষ্ট্র পরিচালনা করতে চাও, জনগণের ভাগ্য উন্নয়ন করতে চাও, ওকে, তুমি ভোটের মাধ্যমে আসো, পাবলিকের ম্যান্ডেট নিয়ে আসো। কিন্তু আজকে যে অবস্থায় রাষ্ট্র আছে, এই অবস্থায় আমি বলি যে পুলসিরাতের মধ্য দিয়ে যাচ্ছে, এবং লাস্ট স্ট্রং হোল্ড একটা জায়গা আছে, কনস্টিটিউশনাল গভর্নমেন্টের শেষ ফর্মটা আমরা কেবল ধরে রেখেছি। একটা হলো যে আমার খুব অপছন্দের ব্যক্তি চুপ্পু, চুপ্পুর কারণে আমরা এখনো বলতে পারছি যে এটা কনস্টিটিউশনাল স্টেট। চুপ্পু ইজ গন, এই রাষ্ট্র কনস্টিটিউশনাল স্টেট না, আনকনস্টিটিউশনাল। তো যখন এই রাষ্ট্র আনকনস্টিটিউশনাল, আপনি যে কাউকেই, গোলাম মাওলানার অনেকে প্রধানমন্ত্রী বানায় দিতে পারেন, আবার আপনাকে মানে কি বলে প্রেসিডেন্ট বানায় দিতে পারে, যার গায়ে যত জোর বেশি সে তত এই রাষ্ট্রের পদগুলো দখল নিতে পারে। কেননা পার্লামেন্টারি সিস্টেমে আপনাকে রাষ্ট্রপতি নির্বাচন করতে হলে আপনাকে পার্লামেন্ট থাকতে হবে। আমার পার্লামেন্ট নাই, শেখ হাসিনার বদৌলতে 300 জন এমপি পালিয়ে গিয়েছে। এই অবস্থায় আমার লাস্ট কনস্টিটিউশনাল হোল্ড হচ্ছে আমার রাষ্ট্রপতি। ওয়ান্স পার্লামেন্টারি সিস্টেম ইজ অ্যাক্টিভেট, আমার নির্বাচন হলো, আমি রাষ্ট্রপতিকে পরের দিন বিদায় দিতে পারবো, আমার সমস্যা নাই, কিন্তু তার আগে আমার এই জায়গাটা লাগবে। এই জন্য আমরা বলছি যে এখনো এই রাষ্ট্রের দখল নেওয়ার জন্য নানান রকম প্রচেষ্টা হচ্ছে, সেই কারণে দ্বন্দ্বটা আমার। তারা একভাবে এটাকে সমর্থন করছে, আমি বলছি না, আমার রাষ্ট্র ঠিক রাখতে হবে। আপনি যেটা বলছিলেন রাষ্ট্রকে নিয়ে, কক্সবাজার থেকে একজন প্রশ্ন করেছিলেন যে সাংবাদিকরা কেন পতিত সরকার প্রধানমন্ত্রী যিনি তাকে ফ্যাসিস্ট আসলে বলেন, সাংবাদিকদের মুখ থেকে তারা আসলে এই ধরনের শব্দ শুনতে চান না। এটা নিয়ে বিতর্ক আছে, যেমন এটা জামাতে ইসলামের আমির সম্মানিত আমির শফিকুর রহমান বলেছেন যে আমি বারবার ফ্যাসিস্ট শব্দ শোনা পছন্দ করি না, বলা উচিত না। হ্যাঁ, সাংবাদিকরা কেন বলবেন, মূলত তার প্রশ্নটা এটা ছিল। এইটা এখন সাংবাদিক, আমরা তো সাংবাদিকতা করি, আমাদের সবারই, আমি শেখ হাসিনার নাম ফ্যাসিস্ট না বলে আমি তাকে সবসময় মাফিয়া বলি আর কি। মাফিয়া রাষ্ট্র ব্যবস্থা তিনি কায়েম করেছিলেন, যেখানে বিচার বিভাগ তার নির্দেশে চলবে, গণভবনের নির্দেশ ছাড়া কাজ হবে না, পুলিশ তার নির্দেশে চলবে, ডিজিএফআই তার নির্দেশে চলবে, এবং গণমাধ্যম সমন্বিতভাবে আপনাকে ট্র্যাপে ফেলার জন্য আপনার একজন সাধারণ মানুষ হিসেবে যত জায়গায় আইনি সুরক্ষা কিংবা ন্যায় বিচার পাওয়ার জায়গাগুলো, ওই সব যুগগুলো জায়গায় তার লোক বসা। মাফিয়া শব্দটা এসেছে কোথা থেকে? সিসিলি থেকে। হ্যাঁ, ছোট করে শুনবো, বিরতি নেবার সময় আছে। সিসিলিতে ক্ষমতাধর যারা সন্ত্রাসী ছিল, তারা সোসাইটি নিয়ন্ত্রণ করত, বিচার নিয়ন্ত্রণ করত, পুলিশ নিয়ন্ত্রণ করত। সো একজন সাধারণ মানুষের আর ন্যায় বিচার পাওয়ার জায়গা কোনো ছিল না। শেখ হাসিনার রাষ্ট্র ব্যবস্থা ছিল এরকম, গণতন্ত্রের মোড়েকে উনি সব কিছু নিজের মতো করে পরিচালিত করতেন। একটা মাফিয়া রাষ্ট্র ব্যবস্থা, ক্যাঙ্গারো আদালত, দলীয় লেজুর ভিত্তিক ছাত্রলীগ দিয়ে পুলিশ বাহিনী, ডিজিএফআই দিয়ে গুম করা, এবং আপনি আদালতে যাবেন, আচ্ছা ঠিক আছে, আমি যদি অবিচার করে থাকি তুমি আদালত থেকে প্রমাণিত হয়ে আসো। ওই আদালতে এমন বিচারপতি বসানো যে শেখ হাসিনার আঙ্গুল ছাড়া কাজ করতো। একজন সাধারণ মানুষ হিসেবে আমার ন্যায় বিচারের জায়গাটা কোথায়? এইটা ছিল না বলেই আমরা তার বিরুদ্ধে ফুঁসে উঠেছি। এই জন্য আমি তাকে মাফিয়া বলি। এখন এটাকে কি বলে, সাংবাদিকরা ফ্যাসিস্ট বলতে পারবেন কিনা শেখ হাসিনাকে, এটা
পার্সোনাল ওরিয়েন্টেশনের বিষয়। এখানে জি, এমন কোনো অসংখ্য হার্ড অ্যান্ড ধন্যবাদ। ফাস্ট রুল নাই যে এটা বলতে আপনি হবে বা বলতে বলা যাবে পারবেন না। বা বলতে পারবেন না। রনি ভাই, আপনার কাছে দর্শকের একটা প্রশ্ন ছিল। পৃথিবীর বিভিন্ন দেশের পলিটিক্সের একটা সিস্টেমের সাথে কম্পেয়ার করে তিনি বলেছেন যে ওয়েলফেয়ার পলিটিক্সের সিস্টেমের মাধ্যমে কেন আমাদের দেশে এটা অ্যাপ্লাই করা যায় না, কেন এটার মাধ্যমে বাংলাদেশে ভালো কিছু করা সম্ভব? তিনটা বিষয় নিয়ে আলোচনা করব সংক্ষেপে। জি। প্রথমত ওয়েলফেয়ার স্টেট, দ্বিতীয়ত ফ্যাসিজম নিয়ে, কেন শেখ হাসিনাকে বারবার আমরা ফ্যাসিস্ট বলতে পারছি না বা বলা উচিত নয়, আর থার্ড হলো শাহেদ আলম কেন এবং কিভাবে 5 তারিখের পরে তার মতাদর্শ চেঞ্জ হয়ে অনেকের অপছন্দের মানুষ পরিণত হয়েছে। তিনটা বিষয় নিয়ে ওয়েলফেয়ার স্টেটের 1 নম্বর বক্তব্যটা হলো যে একটা রাষ্ট্র পশ্চিমা দুনিয়া যদি ধরেন তাহলে প্রত্যেকটা জনগণ রাষ্ট্রকে বিশ্বাস করে, বিচার ব্যবস্থা থেকে শুরু করে সব জায়গাতে। ফলে তার বেতনের ক্ষেত্রে বিশেষে 60% পর্যন্ত সে রাষ্ট্রকে জমা দিয়ে দেয় যেন তার বিপদের সময় সেটা সে পেতে পারে। আমরা রাষ্ট্র ব্যবস্থাটাতে প্রথমত ওই পর্যায়ে নিতে পারিনি আমাদের কোনো কিছু যেটা জনগণ আমাদেরকে বিশ্বাস করতে পারে। ওইটা না হওয়া পর্যন্ত ওয়েলফেয়ার স্টেট হবে না। তো কাজেই আমরা ওর ধারে কাছে যেতে পারিনি। এখন আমাদের যেখানে জামিন দিতে গেলে হাইকোর্টের লোকদেরকে প্রশ্নের মধ্যে হতে হয়। এটা গেল ফার্স্ট ওয়েলফেয়ার স্টেট, আরও বহু বছর আমাদেরকে কাজ করতে হবে। 2 নম্বর হলো ফ্যাসিজম যে জিনিসটা আছে সেই শব্দটা কিন্তু অত্যন্ত পজিটিভ, এবং ইতালিতে যে ফ্যাসিজমের উদ্ভব হয়েছিল মানে ইটালিতে যেটা সেটা হলো মুসোলিনি। তো এই যে মতবাদটি অত্যন্ত জনপ্রিয় হয়ে সে কিন্তু একজন সাংবাদিক হিসেবে সেখানে কিন্তু রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন, যেটা তার কর্ম, যেমন শেখ হাসিনা যদি আপনি ধরেন গণতান্ত্রিক নেত্রী, কিন্তু সে গণতান্ত্রিকে সে স্বৈরাচারের দিকে নিয়ে গিয়ে মানে তার যে ক্যারেক্টারিস্টিক্সটাকে নষ্ট করে ফেলছে। কিন্তু ফ্যাসিজমটা ইটালিতে আবার নতুন করে জনপ্রিয় হয়ে গেছে, এবং এখন যে ইটালির যে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, তিনি কিন্তু এই যে ফ্যাসিস্ট যে মুসোলিনি তার দলের ধারক বাহক। এবং আপনি অবাক হয়ে যাবেন যে নাৎসিজম নাও জার্মানিতে সবচেয়ে জনপ্রিয় এই মুহূর্তে, এবং হিটলার সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিদের সেখানে। ফলে আসলে কোনো একটা বিষয় মানে কোনো একটা ন্যারেটিভ তৈরি না করে কোনো একটা ব্যক্তির যে অপকর্ম আছে সেই অপকর্মটাকে আমরা যত বেশি তুলে ধরতে পারবো শেখ হাসিনা আসলে কী করেছে, কিন্তু সেটাকে যদি আমরা একটা ব্র্যাকেটের মধ্যে এটা ফ্যাসিজম, এটা রাজাকার, এটা আলবদর, ওটা আসলে আমরা নিজেদের সঙ্গে একটা আত্মপ্রবঞ্চনা আমরা করতেছি, এটার ঘটনা। থার্ড হলো শাহেদ আলম। শাহেদ আলম আসলে কী করেছেন বা না করেছেন আই ডোন্ট নো, বাট আমার খুব ভালো লাগছে যে দেশের বাইরে যে সকল ইউটিউবার আছেন, যে সকল সোশ্যাল অ্যাক্টিভিস্ট আছেন, তার মধ্যে একমাত্র সে এই ঢাকা শহরে ঘুরে বেড়াচ্ছে। তো ঘুরে বেড়াচ্ছে, অন্য যারা আছে তারা বিদেশে বসে রাম করেঙ্গা, ত্যাং করেঙ্গা, মেরে ফেলেঙ্গা, কিন্তু বাংলাদেশে ঢাকা শহর ঘুরতে পারছে না। যখন সে ট্রান্সপারেন্টলি ঢাকা শহর ঘুরে বেড়াচ্ছে আমার কাছে মনে হচ্ছে হি ইজ রাইট। আর সেকেন্ড থিং হলো যে আমার সঙ্গে তার আজকের এই অনুষ্ঠান, তার যারা প্রতিদ্বন্দ্বী দেখবে, বাংলাদেশে সে আমেরিকাতে কচু পাওয়া যায় না, তো যায়, তো তার সে বলবে যে আমাকে 1 বস্তা কচুর রস দিয়ে যাও। শাহেদ আলম কী করে গোলাম মোল্লা রনির সঙ্গে এই এটিএন নিউজে বসে টকশো করলো, আজকে আমি সারা শরীরে মনের আনন্দে কচুর রস মাখবো, তারপর সারা শরীর নিজে নিজে চুলকাবো। ইট মিনস যে হি ইজ ইন দ্য রাইট ট্র্যাক। শাহেদ আলম ভাই, একজন দর্শকের প্রশ্ন ছিল, আসলে প্রশ্নের উত্তরটা আমারও দেবার কথা, কিন্তু আমি আপনার কাছ থেকে শুনতে চাইবো। বাংলাদেশের প্রেক্ষাপটেই মূলত তিনি প্রশ্নটা করেছেন যে আমরা সবসময় পলিটিক্স নিয়ে আসলে কথা বলি, পলিটিক্স নিয়ে টকশো করি, কিন্তু জনগণ তো আসলে অর্থনীতির কথা জানতে চাই, সমাজনীতির কথা জানতে চাই, দেশ কোন পরিস্থিতির দিকে আগাচ্ছে, কোন দিকে যাচ্ছে, আমরা সার্বিকভাবে কেমন আছি সেগুলো জানতে চাই। সেটা নিয়ে আলোচনা কেন কম হয়, সেই প্রশ্নটি। এটা ঠিক, ওনার চাওয়ার মধ্যে কোনো দোষ নাই আমি মনে করি, আমিও মনে করি দোষ নেই। কিন্তু আমাদের গণমাধ্যমের যে বিষয়, আমরা রাষ্ট্র হিসেবে গত 1 বছরে খুব অসহিষ্ণু রাষ্ট্র হয়ে গিয়েছি। আগেও হয়তো ছিলাম, কিন্তু এটা 1 বছরে অনেক বেশি। আপনি এখনই একটা স্ট্যাটাস লিখবেন যে এই মুহূর্তে জাহাঙ্গীর গেটে ভাঙচুর চালানো উচিত হচ্ছে, দেখবেন সবাই নড়ে চড়ে বসছে, কারণ তারা এটা পছন্দ করে। হ্যাঁ, এই যে অসহিষ্ণুতা, সবসময় একটা উত্তেজনার মধ্যে থাকতে পছন্দ করা আর কি। তো সেইটা যেহেতু গণমাধ্যমের উপজীব্য এবং আমাদের রাষ্ট্র ব্যবস্থায় সমাজে কিছু মানুষ ব্যক্তিত্ব চরিত্র তৈরি হয়ে গেছে, এবং যারা এটাকে উপজীব্য করেই তাদের নিজের এটাকে বলে ভ্যালিডিটি তারা টিকিয়ে রেখেছেন, সুতরাং আমাদেরও একটা বড় অংশ এগুলো নিয়েই ব্যস্ত হচ্ছে। কিন্তু হওয়া উচিত ছিল কি আসলে সত্যিই ভিন্ন। আজকে এই আমি আসার পথেও দেখলাম যে ধরেন বৃষ্টি হচ্ছে, এই পুরা কারণ বাজার এলাকার 80% রাস্তার 2 পাশে জায়গা দখল হয়ে আছে, 20% রাস্তা দিয়ে আমাকে যেতে আসতে কষ্ট করা হচ্ছে। আমরা এই কাজগুলো তো কোনো পলিটিক্যাল সরকার
করার সাহস নাই, তাই না? করতে পারে না ভোটের জন্য। ডক্টর ইউনূসের এই সুযোগ ছিল যে এই রাষ্ট্র কেমনভাবে চলা উচিত তার কিছু স্যাম্পল তৈরি, দৃশ্যমান ডেভেলপমেন্টের জায়গাগুলো দাও। এখন আমরা এগুলা নিয়ে, ওনারাও এদিকে কোনো খেয়াল নাই, আমরাও এটা নিয়ে আলোচনা করি না, কিন্তু আসলেই আমি ওনার সাথে একমত। হওয়া উচিত ছিল এগুলাই, রাষ্ট্র কেমনে চলবে, অর্থনীতি, মানুষের ভাগ্য পরিবর্তন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা। কিন্তু এই যে আমরা বললাম আমাদের মধ্যে একটা উত্তেজক তৈরি হয়ে গিয়েছে, আমরা সবসময় উত্তেজনা পছন্দ করি, প্রত্যাশা অনেক বেশি, কিন্তু সেই অনুযায়ী আমাদের প্রাপ্তির সংযোগ ঘটছে না। এবং আমরা যে গণতন্ত্রের স্বপ্নটা দেখে যাই, সেই গণতন্ত্র সবসময় অধরাই কি থেকে যাচ্ছে, সেই জন্য কি মানুষের মধ্যে অসহিষ্ণুতা বেশি, সেই প্রশ্নটা আসলে তো থেকে যায়। অসংখ্য ধন্যবাদ শাহেদ আলম, অসংখ্য ধন্যবাদ গোলাম মাওলা রনি আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, স্বাধীন সংলাপে এতক্ষণ আপনারা যারা ছিলেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।